তো গতকালকেই কিন্তু রাজ্য জুড়ে বিএলআরওদের ট্রেনিং হয়েছিল, অর্থাৎ এসএআর নিয়ে বিএলআরওদের ট্রেনিং দেওয়া হয়েছে। এই ট্রেনিংয়ে এসএআরের যেরকম ফর্ম ফিল আপ সেটা ওদেরকে বোঝানো হয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গে যে এসএআরের ফর্ম সেটা কিভাবে ফিল আপ করতে হবে, কোন কোন ডকুমেন্ট দিতে হবে, কাকে কাকে আপনি রিলেটিভে রাখতে পারবেন এবং কাকে কাকে আপনি রিলেটিভে রাখতে পারবেন না, এই নিয়ে কিন্তু আলোচনাও করা হয়েছে। এবং আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল রিলেটিভে কার নাম রাখতে পারবেন। তো এটা বলা হয়েছে যে রিলেটিভের মধ্যে কার নাম আপনি রাখতে পারবেন এবং কার নাম রাখলে পরবর্তীতে কোনো রকম হিয়ারিং হবে না এবং কার নাম রাখলে পরবর্তীতে হিয়ারিংয়ে হবে। তো কার নাম রাখলে পরবর্তীতে ডকুমেন্ট দিতে হবে, কার নাম রাখলে পরে পরবর্তীতে ডকুমেন্টের কোনো প্রয়োজন হবে না। তো পাশাপাশি আপনারা এটাও কিন্তু দেখেছেন, অর্থাৎ প্রশ্ন করেছেন 2002-এর লিস্টে অনেকের নাম রয়েছে কিন্তু ভোটার কার্ড নাম্বারটি সেখানে উল্লেখ নেই। সেক্ষেত্রে আপনি কিভাবে ফর্মটি ফিল আপ করবেন, পাশাপাশি বিবাহিত মহিলাদের যে সমস্যা রয়েছে, বিবাহিত মহিলারা কিভাবে ফর্মটি ফিল আপ করবেন, কাকে গার্জেন হিসেবে বা রিলেটিভ হিসেবে রাখবেন, সেটাও কিন্তু বলা হয়েছে সেই দিনের মিটিংয়ে। তাই আজকের এই ভিডিওটিতে অর্থাৎ গতকালের যে ট্রেনিং হয়েছে সেই ট্রেনিংয়ের ফর্ম ফিল আপ অর্থাৎ এসএআরের ফর্ম ফিল আপের উল্লেখ করা হয়েছে, সেই নতুন পদ্ধতি সম্পর্কে আজকের ভিডিওটির মাধ্যমে আলোচনা করে আপনাদেরকে বোঝানো হবে। তো আশা করা যাচ্ছে ভিডিওটি আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং সবার সুবিধার্থে শেয়ার করতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখতে পারেন। তো এই হলো নতুন ফর্ম অর্থাৎ এসএআরের বাংলার ফর্ম। তো এইটাই হলো নতুন পদ্ধতি, অর্থাৎ ট্রেনিংয়ের মাধ্যমে কিন্তু নতুন ফর্মের যে ফিল আপ রয়েছে সেই ফিল আপ কিন্তু এই যে নতুন পদ্ধতি কিন্তু আপনাদেরকে দেখানো হবে। তো এইখানে কিছুটা ফিল আপ করা হয়েছে, তো আপনাদেরকে বোঝানোর জন্য নতুন একটি এমটি ফর্ম কিন্তু আপনাদেরকে দেখাবো। তো সেইখানে কিন্তু এরকম ফিল আপ করা থাকবে না, সেক্ষেত্রে আপনাদের বুঝতে কিন্তু অনেকটাই সুবিধা হবে। তো নতুন ফর্মটা দেখানোর আগে আপনাদেরকে জানাচ্ছি যে বিএলআরওদের যে ট্রেনিং হয়েছে গতকালকে সেই ট্রেনিংটি হয়েছে। তো এর আগে যে ভিডিও দেখেছেন সেটা যে ভুল সেটা কিন্তু বলছি না, নতুন নতুন আপডেট দেওয়া হচ্ছে, যেই ভুল হচ্ছে সেই ঠিক করে দিচ্ছে কিন্তু বিএলআরওদের কমিশন অর্থাৎ নির্বাচন কমিশন, সেখানে মিটিংয়ের মাধ্যমে কিন্তু ঠিক করে দিচ্ছে। যত যত বিপত্তি আসছে সেই বিপত্তি বুঝে কিন্তু সমাধানও তারা বের করছে। তো আগে যেটা ছিল সেটা ভুল, কিংবা এখন যেটা হবে সেটাই যে অ্যাকচুয়ালি ঠিক সেটা কিন্তু একদমই নয়, কিন্তু যেটা মিটিংয়ে আলোচনা হয়েছে সেটাই কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আপনাদের সামনে এমটি ফর্মটি আমি অবশ্যই শো করব। তো এই হলো এমটি ফর্ম অর্থাৎ একদম ফ্লাপ ছাড়া ফর্ম। তো এইখানে বলছে দেখুন, ভারতীয় নির্বাচন কমিশনার গণনার ফর্ম, নেম অফ কন্ট্যাক্ট অফ বিএলআরও, এইখানে এরকমই থাকবে। তো আপনাদেরকে বলে রাখি যে আপনার ফর্মের কিন্তু 90% ফিল আপই থাকবে এবং কিছুটা আপনাকে ফিল আপ করতে হবে, বাদ বাকিটা কিছু লেখার প্রয়োজনই নেই। তো এইখান থেকে হলো ফর্ম শুরু, কিন্তু এইখানে আপনার থাকবে যাবতীয় অ্যাড্রেস, আপনার ভোটার কার্ডের নাম্বার এইখানে যাবতীয় কিন্তু এখানে আগে থেকেই ছাপানো থাকবে। এইখানে থাকবে আপনার ঠিকানা, আপনার এপিক নাম্বার, অনেক কিছুই কিন্তু আপনার এখানে থাকবে। তো এইখানে থাকবে স্ক্যানার। তো অনেকেই কমেন্ট করে প্রশ্ন করেছেন যে স্ক্যানারটি কিসের, এই স্ক্যানারে স্ক্যান করেই কিন্তু বিএলআরও অফিসাররা আপনার যাবতীয় তথ্য কিন্তু সেখানে পেয়ে যাবেন। তো এইখানে আপনার যে 2002 সালের লিস্টের যে ছবি সেটা কিন্তু থাকবে এইখানে। পরবর্তীতে এইখানে আপনার একটি পাসপোর্ট সাইজের রঙিন 1 কপি ছবি আপনাকে এইখানে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে। তো ছবিটির ব্যাকগ্রাউন্ড কেমন থাকবে, ছবিটির ব্যাকগ্রাউন্ড থাকবে হালকা ব্লু বা সাদা রঙের, কারণ সেখানে কিন্তু সঠিক ছবিটা আপনার দিলে পরে কিন্তু পরবর্তীকালের যে ভোটার কার্ডের ছবি এটাই কিন্তু আপনার পরবর্তীকালের ভোটার কার্ডের ছবি হবে। ভোটার কার্ডের ছবিটা স্বচ্ছভাবে ব্যাকগ্রাউন্ডে হালকা ব্লু কিংবা সাদা রাখবেন আপনি, তা পরবর্তীতে আপনারই সুবিধা হবে। তো এইখানে বলছে জন্ম তারিখ ও মাস অথবা বছর, এইখানে আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন। এবং এইখানে বলছে আধার নাম্বার ঐচ্ছিক, অর্থাৎ আপনার যদি আধার কার্ড থেকে, আধার কার্ড তো অবশ্যই আছে, আধার কার্ডের যদি আপনি নাম্বার দিতে চান তাহলে দেবেন, অন্যথায় দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো মোবাইল নাম্বার অবশ্যই আপনার যে মোবাইলটা চালু রয়েছে
এবং আপনার যে মোবাইলটা ব্যবহার করেন সেই মোবাইল নাম্বারটাই কিন্তু আপনি এইখানে দিতে পারেন, দিতে হবে, দিতে পারেন বলাটা ভুল হচ্ছে, অবশ্যই আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে। পিতা বা অভিভাবকের নাম, এখানে আপনি পিতার নাম আপনার দিতে পারেন। যদি আপনার অভিভাবককে পিতা হিসেবে রাখতে চান অবশ্যই আপনি এখানে আপনার পিতার নাম দিতে পারেন, অন্যথায় আপনি মাতার নামও দিতে পারেন। মাতার নাম নিচেও রয়েছে, এখানে পিতা বা অভিভাবকের নাম দিতে হবে। এরপরে রয়েছে পিতা বা অভিভাবকের এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার। তো এরপরে রয়েছে মায়ের নাম, আপনার অবশ্যই মায়ের নাম এখানে দিতে হবে। তো তার নিচে কি রয়েছে অবশ্যই আমরা দেখে নেব। এখানে বলছে মায়ের এপিক নম্বর যদি থাকে, এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড। তো মায়ের ভোটার কার্ডের নাম্বার এইখানে আপনি দেবেন যদি আপনার থেকে থাকে। তো এখানে বলছে স্বামী স্ত্রী যদি থাকে, যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, আপনার স্বামী থেকে থাকে, অবশ্যই আপনি এখানে আপনার স্বামীর নাম অথবা স্ত্রীর নাম কিন্তু দেবেন। এখানে বলছে স্বামী স্ত্রীর এপিক নাম্বার, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রেই এখানে আপনার স্বামী বা স্ত্রীর ভোটার কার্ডের নাম্বার এখানে বসাতে পারেন। তো এবার কিন্তু ইম্পর্টেন্ট যেটা বিষয়, এইটা তো এই যে জায়গাটা, এই যে এমটি জায়গাটা, এটা কিন্তু সবার ফিল আপ করতে হবে। এবার যেটা মূল বিষয় সেদিকে কিন্তু আমরা এগোচ্ছি। তো এইখানে কি বলছে আপনারা একটু দেখে নিন। এইখানে বলছে সর্বশেষ এসএআরের ক্ষেত্রে সর্বশেষ এসএআর ও নির্বাচন তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। তো আপনার নাম যদি 2002 সালের লিস্টে থেকে থাকে, 2002 সালের লিস্টে থেকে থাকে, সেক্ষেত্রেই কিন্তু আপনি এই জায়গাটা ফিল আপ করবেন, অন্যথায় কিন্তু নয়। তো এইখানে যদি আপনার নাম 2002 সালের লিস্টে থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই জায়গাটা ফিল আপ করবেন, অন্যথায় কিন্তু একদমই নয়। আপনার যদি 2002 সালের লিস্টে নাম না থেকে থাকে সেক্ষেত্রে আপনি এই জায়গাটা ফিল আপ করতে পারেন। এখানে বলেও দিয়েছে আত্মীয়র বিবরণ যদি নাম পূর্ববর্তী কলমে সর্বশেষ এসএআরের দেওয়া আছে যার, অর্থাৎ মানে মূল বাক্যটা হলো আপনার যদি নাম 2000-এর লিস্টে না থেকে থাকে, 2002-এর লিস্টে, তবে এক্ষেত্রে আপনাকে একটি অভিভাবক অর্থাৎ আপনার যে আত্মীয় তার নামে কিন্তু আপনার এই ফর্মটি ফিল আপ করতে হবে। এইখানে কিন্তু তার ডকুমেন্ট অর্থাৎ তার নাম, তার এপিক নাম্বার, তার জেলা, তার রাজ্যের নাম কিন্তু এখানে তারটা দিতে হবে। তার রিলেটিভের এখানে কিন্তু তার নাম দিতে হবে এইখানটায়। সে আপনাদের খুবই ঘনিষ্ঠ বা আত্মীয় হতে হবে। তো কার ডকুমেন্ট দিলে পরে, কার নাম দিলে পরে আপনার পরবর্তীতে কোনো সমস্যা হবে না, আপনার কোনো রকম ডকুমেন্ট লাগবে না, সেই বিষয়ে কিন্তু আলোচনা করব। ভিডিওটি আপনাদেরকে মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। তো দেখে নিন, আপনার যেহেতু ধরুন আপনার 2002 সালের লিস্টে নাম রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি এইখানে আপনার অর্থাৎ নির্বাচকের নাম, আপনি কিন্তু এই জায়গাটায় আপনার নাম অবশ্যই এখানে আপনার নাম লিখবেন। এই যে এই জায়গাটায় নির্বাচকের নাম, আপনার যদি 2002 সালের লিস্টে ভুল নামের বানাম লিখে থাকেন, এই কথাটা মনোযোগ সহকারে শুনবেন, আপনার যদি 2002-এর লিস্টে আপনার নাম ভোটার তালিকায় ভুল থেকে থাকে, অর্থাৎ যদি থাকে যে আপনি PAL, আবার এইখানে যে নতুন করে রয়েছে তাহলে PUL, আপনার যদি ভুল থেকে থাকে সেই 2002-এর লিস্টের ভুল নামটাই কিন্তু অবশ্যই এই জায়গাটায় লিখবেন। এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার এই জায়গাটা লিখবেন। আত্মীয়র নাম, আপনার আত্মীয় অর্থাৎ গার্জেনের যে নাম সে নামটা এখানে অবশ্যই দেবেন। আপনি আপনার পিতার নাম বা মাতার নাম দিলে পরে কিন্তু আপনার মাতা বা পিতার নাম যদি 2002-এর লিস্টে থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো ডকুমেন্টের আপনার প্রয়োজন পড়বে না। সেক্ষেত্রে আপনার রিলেটিভ অর্থাৎ আপনি আপনার পিতা মাতা বা স্বামীর নাম তো হয় না, আপনি যদি কথার কথা আপনি 2000 সালে জন্মগ্রহণ করে থাকেন সেক্ষেত্রে তো আপনার 2002 সালের লিস্টে আপনার নাম থাকবে না। সেক্ষেত্রে আপনার বাবার নাম এখানে দিতে পারেন, আপনার নাম দিয়ে আপনার বাবার নাম এখানটা দিতে পারেন, তাহলে কিন্তু আপনার কোনো রকম পরবর্তীতে হিয়ারিং হবে না, আপনার কোনো রকম ডকুমেন্টেরও প্রয়োজন হবে না।
তো সম্পর্ক দিতে হবে। আপনি যদি আপনার বাবা মার নাম দিয়ে থাকেন সেক্ষেত্রে এখানে ছেলে বলে উল্লেখ করতে হবে। সম্পর্কটা কি সেটা কিন্তু এখানে লিখতে হবে। তো তার জেলার নাম এখানে লিখবেন, মানে 2002 সালে যেটা ছিল সেটাই কিন্তু লিখতে হবে এখানে। রাজ্যের নাম লিখে দেবেন এখানে। বিধানসভা ক্ষেত্রের নাম লিখে দেবেন। বিধানসভা ক্ষেত্রের নাম্বারটি এখানে লিখবেন। তারপরে অংশ নাম্বারটি এখানে লিখবেন, ক্রমিক সংখ্যা এখানে লিখবেন। তো এইগুলি আপনি কোথায় পাবেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওটি লাস্টে কিন্তু আপনাদেরকে দেখানো হবে, যে বিধানসভা ক্ষেত্রের নাম্বারটা কি, অংশের নাম্বারটা কি, ক্রমিক সংখ্যাটাই বা কী, সেটাও কিন্তু আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে। এটা দেখানোর আগে অবশ্যই এই পাঁচটা ফিল আপ করে আপনাদেরকে দেখাতে চাই। তারপরেই কিন্তু এই ক্রমিক সংখ্যা বা অংশের নাম্বার বা বিধানসভা ক্ষেত্রের নাম্বার আপনি কোথায় পাবেন সেটাও কিন্তু আপনাদেরকে আজকের এই ভিডিওটির খাতায় কলমে দেখিয়ে দেওয়া হবে। তো এবার কথার কথা, আপনার যদি 2002 সালের লিস্টে নাম না থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই কলমটি ফিল আপ করতে হবে, এই এমটি জায়গাটি। তো সেক্ষেত্রে আপনি আপনার আত্মীয়ের নাম এখানটাতে লিখবেন। আপনার যে রিলেটিভ, সে যে কেউ হতে পারে, এমন কাউকে বাছবেন যে বিশ্বাসী। তো সেই বিশ্বাসী লোকটির নাম এখানে লিখবেন। তার এপিক নাম্বার অর্থাৎ আপনার তার ভোটার কার্ডের নাম্বারটি লিখবেন। আত্মীয়র নামটি লিখবেন। আপনাদেরকে আরেকটি কথা বলতে ভুলে গেছি, এই যে বিধানসভা ক্ষেত্রের নাম্বার বা অংশের নাম্বার, এখানে কিন্তু 2002 সালের লিস্টে যে অংশ রয়েছে সেই হিসেবেই কিন্তু লিখতে হবে। 508 বা 207 এই হিসেবে রয়েছে। অবশ্যই আপনাকে দেখাবো এই অংশ নাম্বার ক্রমিক সংখ্যা আপনি কোথায় পাবেন, ধৈর্য ধরে দেখুন। তার আগে দ্বিতীয় কলমটি আপনাদেরকে পূরণ করে দেখিয়ে দিই। অর্থাৎ আপনার যদি 2002 সালের লিস্টে এসআইআরের ক্ষেত্রে নাম না থেকে থাকে তাহলে আপনি এই জায়গাটা যে ফিল আপ করবেন, কী করে ফিল আপ করবেন, রিলেটিভে কাকে রাখবেন, এবং যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে কিন্তু মানে ভোটার কার্ডে নাম রয়েছে কিংবা ভোটার কার্ডের নাম্বারটি নেই, শো করছে না, তাদের কি করবেন, তারা কি করবে সেটাও কিন্তু এক্ষুনি বলবো। আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। তো এইখানে বলছে, ধরুন আপনার 2002 সালের ভোটার লিস্টের নাম নেই, অর্থাৎ এসআইআরের সময় যে ভোটার লিস্টে 2002 আপনার নাম ওঠেনি বা নাম নেই, সেক্ষেত্রে আপনি এখানে আপনার নাম লিখবেন, এপিক নাম্বারটি আপনি লিখবেন, আত্মীয়র নাম লিখবেন। এবার আপনাদেরকে বলে রাখি, আত্মীয় হিসেবে আপনি আপনার বাবার নাম, আপনি আপনার মার নাম, আপনি আপনার ঠাম্মার নাম, আপনি আপনার দাদুর নাম দিতে পারেন। কাকা জ্যাঠা মাসি পিসি এদের নাম দিলে পরে কিন্তু পরবর্তীতে হিয়ারিং হতে পারে, আপনি সমস্যায় পড়তে পারেন, অন্যথায় আপনার ডকুমেন্টেরও প্রয়োজন হতে পারে। এগুলো দিলে পরে মানে মা বাবা দাদু ঠাম্মা এদের যদি দিয়ে থাকেন এই আত্মীয় হিসেবে পরিচয়, অবশ্যই আপনার কোনো ডকুমেন্টেরই প্রয়োজন নেই। তো এখানে যেটা আপনি দেবেন সেই হিসেবে এখানে কিন্তু আপনার সম্পর্কটাও লিখতে হবে। সম্পর্ক লেখার পর তার জেলা এখানে লিখতে হবে, অর্থাৎ যে 2002 সালে তার ভোটার কার্ড হিসেবে যে জেলা ছিল সেই জেলাটাই কিন্তু এখানে লিখতে হবে। রাজ্যের নাম যেটা 2002 সালের হিসেবে রাজ্য ছিল তার, সেই রাজ্যের নামই কিন্তু লিখতে হবে। বিধানসভা ক্ষেত্রের নাম্বারও লিখতে হবে 2002 সালের হিসেবেই, কিন্তু আপনাদেরকে বারবার বলছি 2002 সালের হিসেবেই কিন্তু লিখতে হবে এখানে রাজ্যের নাম, জেলার নাম, বিধানসভা ক্ষেত্রের নাম্বার। বিধানসভা ক্ষেত্রের নাম্বারও লিখতে হবে, অংশের নাম্বার লিখতে হবে, এখানে ক্রমিক সংখ্যা লিখতে হবে এইখানটায়। মানে আপনার বাবা দিক, মামা দিক বা দাদু ঠাম্মা বা দিদিমার নাম দিন, তাহলে কিন্তু আপনার ডকুমেন্টের প্রয়োজন নেই। এবং আপনার 2002 সালেই কিন্তু এদের যেটা বিধানসভা ক্ষেত্রের নাম্বার, অংশের নাম্বার বা ক্রমিক নাম্বার, সেটা কিন্তু 2002 সালে যেরকম ছিল সেরকমটাই কিন্তু এখানে দিতে হবে, অন্যথায় কিন্তু হবে না, ভুলভাল হবে। এখন যেটা রয়েছে সেটা দিলে হবে না। তো এবার যেটা আপনার প্রশ্ন, যে এই যে ক্রমিক সংখ্যা বিধানসভা ক্ষেত্রের নাম্বার, এটা আপনারা কোথায় পাবেন? তো এটাও কিন্তু এক্ষুনি সমাধান করে দেবো আপনাকে, আপনারা কোথায় পাবেন। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচন তালিকা 2002-এর যে লিস্ট আপনি এখানে পিডিএফ ডাউনলোড করেছিলাম, সেই ক্ষেত্রেই কিন্তু আপনাদেরকে দেখাতে পাচ্ছি। যেহেতু আপনাদেরকে বলেছিলাম যে খাতায় কলমে আপনাদেরকে
একদম সহজভাবে ফর্মটি ফিল আপ করে কোথা থেকে আপনি কি লিখবেন সমস্ত বিষয় কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো এইখানে দেখতেই পাচ্ছেন অংশ নাম্বার, এই যে বলেছিলাম অংশ নাম্বার, তো এখানে দেখেছুন অংশ নাম্বার 5, এখানে শান্তিপুর 78। তো এবার যেটা রয়েছে ক্রমিক সংখ্যা, সব কিছু কিন্তু এখানে দিয়ে দেবে। তো আপনারা শুধু মনোযোগ সহকারে দেখতে থাকুন। এখানে পিনকোড ছিল, দেখুন 2002 সালের পিনকোড কত শান্তিপুরের, এটা হলো শান্তিপুর ফুলিয়াপাড়ার 741317, তো পিনকোড ছিল তখনকার। তো এখানে দেখুন এবার হলো ক্রমিক সংখ্যা আপনি বলছিলেন, এখানে অংশ নাম্বার বলছিলেন, সমস্ত কিছুই কিন্তু এখানে পেয়ে যাবেন। তো এখানে বলছে যে অংশ নাম্বার 5 ক্রমিক বাড়ির নাম্বার, এইখান থেকে আপনি পেয়ে যাবেন, এই যে এইটা আপনার। তো সম্পর্ক এই যে এইটা, তো সমস্ত কিছুই কিন্তু আপনি এইখান থেকেই পেয়ে যাবেন। আপনার বুঝতে যদি কোনো রকম কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো এরই সাথে কিন্তু আজকের ফর্ম ফিল আপটি শেষ হলো, অর্থাৎ গতকাল যে মিটিং হয়েছিল বিএলআরওদের সাথে, তাদেরকে যে নতুনভাবে ফর্ম ফিল আপের সুবিধা এবং নতুন যে নিয়ম দেখিয়ে দেওয়া হয়েছিল, সম্পূর্ণ নিয়ম মেনে কিন্তু আপনাদেরকে এই ভিডিওটি দেখানো হলো। তো এইখানে অবশ্যই এটা পড়ে নেবেন এবং ফর্ম ফিল আপ ততক্ষণ না শেষ হবে যতক্ষণ না এইখানে আপনি আপনার স্বাক্ষর এবং এখানে আপনার বিএলআরওর যে স্বাক্ষর এখানে যে কমপ্লিট না হচ্ছে, আপনার স্বাক্ষর বিএলআরওর স্বাক্ষর যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, অবশ্যই ফর্মটি ফিল আপ করার আগে এবং এবং আপনার আত্মীয় দেওয়ার আগে এই কলমটিও কিন্তু আপনারা পড়ে নেবেন এখানে কি কি লেখা রয়েছে। এইখানে অবশ্যই পড়ে, এখানে কিন্তু একটি ভালো গুরুত্বপূর্ণ বিষয়টি লেখা রয়েছে, আপনারা পড়ে নেবেন। এবং আপনি কিন্তু অংশ নাম্বার, ক্রমিক সংখ্যা, অংশ বিধানসভা ক্ষেত্রের নাম্বার সমস্ত কিছু কোথায় পাবেন, অনেকেই প্রশ্ন করেছিল যে এগুলোরা আপনার কোথায় পাবেন 2002 সালের লিস্ট অনুযায়ী, সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেওয়া হলো। তো কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। যে এই যে বিষয়টি হলো, যে ব্যাপারটা হলো যে নতুনভাবে আলোচনা করে যে ফর্মটি ফিল আপ করার বুদ্ধি করেছিল বিএলআরওরা, অবশ্যই আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।